ভারতীয় ধরনকে বলা হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট। ঝুঁকিতে বাংলাদেশ সহ 91 দেশ। সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ব্রিটেনে তৃতীয় ঢেউয়ের আশঙ্কা। অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিচ্ছে ভারত। প্রতিবেশী 3 দেশে মুসলিমদের ফেরত পাঠানোই উদ্দেশ্য। মত বিশ্লেষকদের। যে কোনো মূল্যে কর্মসূচি এগোনোর ঘোষণা। কাতারে অতিরিক্ত তাপমাত্রায় সকাল থেকে বিকেলে খোলা স্থানে শ্রমিকদের কাজ করানোয় নিষেধাজ্ঞা। 15 সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিয়ম। খুশি প্রবাসীরা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। বাংলাদেশ সহ বিশ্বের অন্তত 100টি দেশ ভারতীয় ভ্যারিয়েন্টের প্রবল ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারত টিকা রফতানি বন্ধ করে দেয়া এর একটি প্রধান কারণ বলে উল্লেখ করা হয়েছে। এদিকে ভারতীয় ধরনকে ডেল্টা ভ্যারিয়েন্ট হিসেবে নামকরণ করেছে WHO। নাম দেওয়া হয়েছে ব্রিটেন ও দক্ষিণ আফ্রিকান ভ্যারিয়েন্টেরও। এর মধ্যেই যুক্তরাজ্যে দেখা দিয়েছে তৃতীয় ঢেউয়ের শঙ্কা। বিশ্বের বেশ কয়েকটি দেশে কমতে শুরু করেছে করোনার প্রকোপ। যুক্তরাষ্ট্রে অনেকটাই স্বাভাবিক পরিস্থিতি, ইউরোপেও প্রায় স্বাভাবিক অবস্থা। তবে ভারতীয় ভেরিয়েন্টে তৃতীয় ঢেউয়ের শঙ্কা ব্রিটেনে। এটি আরও জোরালোভাবে ছড়ালে সেখানকার অবস্থা ফের ভয়াবহ হতে পারে। এমন ভয়াবহ হওয়ার শঙ্কায় অন্তত 91টি দেশ। এমনটাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতের টিকা রফতানি বন্ধের সিদ্ধান্তের কারণও এর জন্য অনেকটা দায়ী। এ অবস্থার মধ্যে ভারতে কমছে সংক্রমণ। গেল কয়েকদিন ধরেই নিম্নমুখী আক্রান্তের হার। তবে শিশুদের মধ্যে সংক্রমণ বাড়াচ্ছে উদ্বেগ। 7,760 बच्चे 1 साल से 18 साल तक पॉजिटिव थे। ভারতে সংক্রমণ কমলেও কমছে না মৃত্যু। প্রতিদিন গড়ে 3000-এর মতো করোনা রোগীর মৃত্যু কপালে চিন্তার ভাঁজ চওড়া করেছে। তবে আশার কথা হলো, সেরাম ইনস্টিটিউট জানিয়েছে জুনে প্রায় 10 কোটি ডোজ টিকা উৎপাদন করবে তারা। এতে টিকা কর্মসূচি জোরদার হবে বলে আশা সাধারণ মানুষের। प्रोटेक्शन के लिए वैक्सीनेशन बहुत जरूरी है। वैक्सीन देके बहुत अच्छा लगा। বিশ্বে বর্তমানে ভারতীয় ভেরিয়েন্ট নাকাল করেছে প্রতিটি দেশকে। এ ধরনের করোনাকে ভারতের নাম দেয়ায় প্রতিবাদ জানিয়ে আসছিল নয়াদিল্লি। তাই একযোগে ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা ও ভারতীয় ভেরিয়েন্টের নাম দিল WHO। ব্রিটেনের ভেরিয়েন্ট আলফা, দক্ষিণ আফ্রিকা বেটা ও ভারতীয় ভেরিয়েন্টকে ডেল্টা নামকরণ করা হয়েছে। পাশাপাশি মহামারীর বিরুদ্ধে প্রস্তুতি আরও দৃঢ় করতে একটি আন্তর্জাতিক চুক্তির জন্য এবছরই আলোচনা শুরুর আহ্বান জানিয়েছেন WHO প্রধান। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। ভারতে চলছে মুসলিম বাদে অন্য ধর্মের মানুষদের নাগরিকত্ব দেওয়ার কাজ। এর আওতায় বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের অমুসলিমদের নাগরিকত্বের আবেদন গ্রহণ করা শুরু হয়েছে। কোভিড পরিস্থিতির মধ্যে নরেন্দ্র মোদী সরকারের এমন বিতর্কিত কাজে সমালোচনার ঝড় বইছে। তবে বিজেপি নেতারা যে কোনো মূল্যে এই কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এতে সংকট আরও ঘনীভূত হওয়ার শঙ্কা করা হচ্ছে। ভারতে করোনায় মৃত্যু প্রতিদিনই হু হু করে বাড়ছে। এর মধ্যেই কয়েক বছর আগের বিতর্কিত সিদ্ধান্ত এবার বাস্তবায়নে উঠে পড়ে লেগেছে নরেন্দ্র মোদী প্রশাসন। দেশটিতে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে যাওয়া অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার কাজ চলছে। ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই 3 দেশ থেকে ভারতে যাওয়া হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন ও পার্সি সম্প্রদায়ের মানুষদের ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করার এক নির্দেশনা জারি হয়েছে। প্রাথমিকভাবে ওইসব সম্প্রদায়ভুক্ত যারা 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ভারতে গেছেন এবং গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা ও পাঞ্জাবের 13টি সুনির্দিষ্ট জেলায় বসবাস করেন, তারাই আবেদন করতে পারবেন। তবে এই দফায় ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোকে বাদ দেওয়া হয়েছে। ভারত সরকার এই কার্যক্রম শুরু করায় বইছে সমালোচনার ঝড়। अफगानिस्तान, बांग्लादेश या फिर पाकिस्तान से जो हिंदू हिंदुस्तान में आए हैं उनको नागरिकता देने का काम आज से बीजेपी ने शुरू कर दिया है। বিশেষজ্ঞরা বলছেন, আবেদনের পর মুসলিমদের চিহ্নিত করে নিজ দেশে পাঠিয়ে দেওয়ার পাঁয়তারা করা হবে। এতে শঙ্কা নতুন করে ধর্মীয় অস্থিরতা তৈরি হওয়ার। তবে বিজেপি নেতারা অনড় তাদের অবস্থানে। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ। কাতারে বর্তমানে তাপমাত্রা বেশি হওয়ায় নির্মাণ খাতে খোলা জায়গায় কর্মরত শ্রমিকদের সকাল 10টা থেকে বিকেল 3:30টা পর্যন্ত কাজ বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়। 1 জুন থেকে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন খোলা জায়গায় কাজ করা শ্রমিকদের বাধ্যতামূলক বিশ্রাম দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিবাসী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও দিনের বেলার গরম এড়াতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে খুশি শ্রমিকরা।
কাতার প্রতিনিধি আনোয়ার হোসেন মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। কাতারে বর্তমানে 4 লাখের মতো বাংলাদেশি কর্মরত আছেন বিভিন্ন পেশায়। এর মধ্যে একটা বড় অংশ কাজ করেন নির্মাণ খাতে। একদিকে করোনা সংক্রমণ, অন্যদিকে গরমে তাপমাত্রা বেড়ে যাওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন খোলা জায়গায় কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। বর্তমানে তাপমাত্রা বেড়ে যাওয়ায় প্রবাসী শ্রমিকদের দিনের বেলায় সকাল 10টা থেকে বিকেল 3:30 পর্যন্ত খোলা জায়গায় কাজ নিষিদ্ধ করেছে দেশটির শ্রম মন্ত্রণালয়। কাতার শ্রম মন্ত্রণালয়ের এই সিদ্ধান্তের জন্য ধন্যবাদ জানান প্রবাসী বাংলাদেশিরা। কাতারে প্রচণ্ড পরিমাণে গরম এবং গরমের তাপমাত্রা অতিরিক্ত 45 থেকে 55 ডিগ্রি পর্যন্ত। এর জন্য কাতার গভর্নমেন্ট লেবারদের স্বাস্থ্য সুরক্ষার জন্য সকাল 10টা থেকে সন্ধ্যা 3:30 পর্যন্ত কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এর জন্য আমরা গভর্নমেন্টের কাছে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনেক খুশি এবং আনন্দিত। এর জন্য আমরা কাতার সরকারকে আন্তরিকভাবে শুভেচ্ছা ধন্যবাদ জানাই। কাতার সরকার প্রতি বছরই গরমের দিনে খোলা জায়গায় কাজের ওপর নিষেধাজ্ঞা জারি করে, তবে এবার একটু আগেভাগেই জারি করা হলো এই নিষেধাজ্ঞা। এ সময় কোনো শ্রমিককে বাইরে কাজে পেলে কোম্পানি ও শ্রমিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা ও জরিমানা করবে প্রশাসন। সময় সংবাদ, কাতার। মহামারী করোনার শুরু থেকে কঠোরতা ও সতর্ক পদক্ষেপের কারণে নিয়ন্ত্রণে রয়েছে সৌদি আরবের পরিস্থিতি। স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবনও। বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগের পরিধি বাড়ায় প্রবাসীদের কর্মচাঞ্চল্য ফুটে উঠেছে দেশটির সব ক্ষেত্রে। সৌদি আরবের রিয়াদ থেকে এ নিয়ে সরাসরি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুর রহমান। আরিফ। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। ইমদাদ, আপনি যেমনটি বলছেন, আসলে সৌদি আরবে যে পরিস্থিতি আমরা আসলে করোনার শুরু থেকে দেখছি, আসলে দেশটির সরকার খুব কঠোরভাবে এক ধরনের নিয়ন্ত্রণ রেখেছিল দেশটিতে, যার কারণে কিন্তু মূলত যে করোনা যে প্রাদুর্ভাব, করোনা যে মহামারী, সেটি কিন্তু আসলে এক কথায় মাঝখানে কমে গেল, আবার ঠিক বাড়লো, তারপরে এখন আবার ঠিক কমের দিকে আছে। অর্থাৎ যে স্বাভাবিক পরিস্থিতি সেটি কিন্তু আসলে অন্য দেশগুলোর তুলনায় অনেকটাই ভালো। আমরা যেমনটি দেখি আসলে মাস্ক পরিধান সহকারে বিভিন্ন বিষয় নিয়ে তারা যেভাবে কঠোর একটা নজরদারির ভিতরে ছিল, এই একটি কারণে কিন্তু আসলে দেশের যে অবস্থান করোনা নিয়ে সেটা কিন্তু অনেকটাই অন্য দেশগুলোর তুলনায় ভালো। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো আমরা যেমনটি দেখেছি যে আসলে করোনা যে প্রাদুর্ভাব সেটা কিন্তু এখন পর্যন্ত পুরোপুরি শেষ হয়ে যায়নি, যার বিপরীতে সৌদি আরবের যে অবস্থা সেটা কিন্তু অনেকটাই কিন্তু পরিবর্তন হয়েছে। আর এটি একমাত্র সম্ভব হয়েছে কিন্তু দেশে আসলে যে কঠোর অবস্থান করোনা নিয়ে, ঠিক তার কারণে। তো আসলে এর মাঝখানে দেখা যাচ্ছে শুরু থেকে তারা যে ধরনের পদক্ষেপগুলি নিয়েছিল, যেমন বিভিন্ন দেশের সাথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ, এবং বন্ধ করার পরপরই অন্যান্য দেশ যেগুলোতে করোনা যে লক্ষণ খুবই খারাপ ছিল, অর্থাৎ অনেক বেশি মাত্রায় করোনার যে প্রাদুর্ভাব মহামারী ছড়িয়েছে, সেই সমস্ত দেশগুলো থেকে কিন্তু এখানে আসাটা এক কথা বন্ধ করে দিয়েছিল। তো সেই একটি কারণে কিন্তু আসলে বহির্বিশ্ব থেকে আক্রান্ত দেশগুলো থেকে কিন্তু এই দেশটিতে প্রবেশের সুযোগ ছিল না, এবং পাশাপাশি দেশটিতে কিন্তু কয়েকবার ধাপে ধাপে লকডাউন দেওয়া হয়েছিল, এবং লকডাউনের কারণে কিন্তু মানুষজন যে নিয়ন্ত্রণ, অর্থাৎ তাদের যে নিয়ন্ত্রিত কঠোর বিধিনিষেধ, সেই বিধিনিষেধকে উপেক্ষা করার কোনো সুযোগ ছিল না। আর এই একটি কারণে কিন্তু মূলত এই দেশের জনগণ কিন্তু এক কথায় যে পরিস্থিতি, তাদের এই পরিস্থিতিটি কিন্তু এক কথায় নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছিল। আপনি জানেন যে আসলে এর মাঝখানে একটি বিষয় আমি উল্লেখ করি যে করোনার যে পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু অন্তত মধ্যপ্রাচ্যের দেশগুলির বাইরে, এশিয়ার দেশগুলোর ভিতরে, যেমন বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্তানে যে পরিমাণে বেড়েছিল, বাংলাদেশটাও ঠিক তার কাছাকাছি পর্যায়ে গেছিল। কিন্তু একটি বিশেষ সৌভাগ্য বলতে পারি আমরা, অন্তত প্রবাসী বাংলাদেশে যারা আছি তাদের জন্য একটি সুখবরই বটে ছিল যে সৌদি আরবের সাথে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা কিন্তু এক কথা তেমন বন্ধ হয়নি। শুরু থেকে যে বন্ধ ছিল, এর পরবর্তীতে যখন আবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়, এবং স্বাভাবিক হওয়ার পরে যখন এই দেশের সাথে অন্যান্য দেশগুলোর যোগাযোগ ব্যবস্থা বন্ধ ছিল, ঠিক তখন বাংলাদেশের সাথে কিন্তু তাদের যোগাযোগ ব্যবস্থা একেবারে বন্ধ করেনি।
আর একটি কারণে কিন্তু আপনি জানেন যে আসলে অসংখ্য বাংলাদেশি যারা নতুন ভিসা এই দেশে আসার কথা তারা কিন্তু আসার সুযোগ পেয়েছেন, যেটি কিন্তু এখনো পার্শ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্তানের পক্ষে সম্ভব হয়নি। এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে অসংখ্য প্রবাসী বাংলাদেশি তাদের যে পরিবার পরিজন তাদেরকেও কিন্তু এই দেশটিতে নিয়ে এসেছেন। এবং এই একটি সুযোগ কিন্তু আসলে বলতে গেলে আমরা এমনভাবে বলতে পারি যে সৌদি সরকার একটা বিশেষ অনুগ্রহ এবং অনুকম্পায় কিন্তু সম্ভব হয়েছে, এবং এটি কিন্তু এখনো চলমান আছে। আপনি জানেন যে এখনো কিন্তু পার্শ্ববর্তী দেশ ভারত এবং পাকিস্তান থেকে কোনো সাধারণ শ্রমিক কিন্তু আসার সুযোগ পাচ্ছে না, অর্থাৎ তারা এদেশ থেকে যাওয়ার সুযোগ পেয়েছে কিন্তু বাংলাদেশ আসার সুযোগ পাচ্ছে। আপনার মাধ্যমে আরেকটি বিষয় জানিয়ে রাখছি যে আসলে করোনার ফলে যে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছেন প্রবাসী ব্যবসায়ীরা, ঠিক তাদের দিকটি বিবেচনা করে কিন্তু বিভিন্ন ধরনের উদ্যোগ কিন্তু ইতিমধ্যে গ্রহণ করছে সৌদি সরকার, যাতে করে ব্যবসায়ীরা তাদের ক্ষতির যেই পরিমাণ সেটি কাটিয়ে উঠতে পারেন। তো আসলে আমরা খুব অচিরেই কিন্তু এই ধরনের সংবাদগুলো পাচ্ছি যে আসলে কোন কোন বিভাগে কিভাবে কি হবে, এই ধরনের নিউজগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত, অর্থাৎ ভালো যে নিউজগুলো সেগুলো আমরা পাচ্ছি। আপনি জানেন যে করোনার কারণে সৌদি আরবে প্রায় আমাদের কাছে যে হিসেবটি আছে সর্বশেষ, সেই হিসেবে প্রায় 4.5 লাখের অধিক আক্রান্ত হয়েছে, যার বিপরীতে প্রায় 4,33,000-এর অধিক কিন্তু এই দেশটিতে সুস্থ হয়েছেন। এবং সব মিলিয়ে এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা 7,000-এর থেকে সামান্য কিছুটা বেশি। তো সেক্ষেত্রে আরেকটি বিষয় উল্লেখ করা যায় যে আমাদের বাংলাদেশি কমিউনিটির যে তথ্য আমরা পেয়েছি, সেই তথ্য অনুযায়ী কিন্তু এই দেশটিতে প্রায় 1,000-এর অধিক বাংলাদেশি কিন্তু এই করোনা রোগের আক্রান্ত মারা গেছেন। তো সেক্ষেত্রে সকলের প্রতি এক ধরনের সমবেদনা জ্ঞাপন করছে। এবং এর পাশাপাশি একটি বিষয় আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে আসলে সৌদি সরকার এমন একটি উদ্যোগ নিয়েছে যে তার দেশের সকল নাগরিককে তারা শুরু থেকেই বিনামূল্যে এই করোনা যে চিকিৎসা সেটি দিয়েছে। এবং এর পাশাপাশি আক্রান্তের যে সুস্থতার হার আপনাকে বলেছিলাম যে আসলে সঠিক চিকিৎসাটা পাওয়ার ফলে কিন্তু এটি সম্ভব হয়েছে, এবং সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় এই বিষয়টিকে খুব সজাগ দৃষ্টি রেখেছে। এর পাশাপাশি কিন্তু তারা যে টিকা, অর্থাৎ প্রত্যেক জনগণের জন্য টিকার ব্যবস্থা করেছে। আর ইতিমধ্যে আপনি জানেন যে আসলে প্রায় দেশের 70% লোকের কিন্তু টিকা প্রদান সম্ভব হয়েছে, এবং পরবর্তী যারা এখনো বাকি আছেন, অর্থাৎ এই আন্ডার এজে আছেন, তাদেরকে কিন্তু টিকার আওতায় নিয়ে আসা হচ্ছে। আসলে সব কিছু মিলিয়ে এমনটি দেখা যাচ্ছে যে শুরু থেকেই কঠোর নজরদারি এবং সতর্কতা থাকার কারণেই কিন্তু এই দেশটিতে করোনার যে সার্বিক পরিস্থিতি সেটি অন্য দেশগুলোর তুলনায় অনেকটাই ভালো। তো কিন্তু দেখছিলাম আমার কাছে সৌদি আরবের পরিস্থিতি নিয়ে সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। সৌদি আরবের রিয়াদ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আরিফুর রহমান। ইতালির করোনা ভাইরাস পরিস্থিতির দিন দিন উন্নতি হচ্ছে। সবশেষ একদিনে আক্রান্ত হয়েছেন 1,820 জন, যা গেল 7 মাসের মধ্যে সর্বনিম্ন। সরকারের নেয়া কার্যক্রমে খুশি প্রবাসী ব্যবসায়ীরাও। 31শে মে ইতালির 3টি প্রদেশ হোয়াইট জোনে প্রবেশ করেছে। খুলছে দোকানপাট, হোটেল, বার ও রেস্টুরেন্ট। এতে স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরাও দেখছেন আশার আলো। ইতালির ভেনিস থেকে বিস্তারিত মাকসুদ রহমানের রিপোর্টে। প্রতি 1 লাখ অধিবাসীর মধ্যে যেখানে 50 জনের নিচে আক্রান্তের সংখ্যা নেমে এসেছে, ওইসব এলাকা এখন হোয়াইট জোনে প্রবেশ করছে। 31শে মে ইতালির 20টি প্রদেশের মধ্যে 3টি সাদা জোনে ঢুকেছে। আগামী 7 জুন ভেনিস সহ আরো 4টি প্রদেশ প্রবেশ করবে সাদা অঞ্চলে। 21শে জুন সমগ্র ইতালি হবে সাদা জোনের অন্তর্ভুক্ত, এমন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে দ্রাগি সরকার। এদিকে করোনা কমায় খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান। ইতালি জুড়ে রয়েছে প্রায় 25,000 বাংলাদেশি মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান। গত বছর পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হওয়ার পর থেকে অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। অনেক প্রবাসী মালিক দোকান ভাড়া পরিশোধ করতে না পেরে সবকিছু হারানোর দ্বার প্রান্তে রয়েছেন। তাদের জন্য সুখবর হলো যে আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত প্রত্যেকটি প্রতিষ্ঠান চলবে স্বাভাবিক সময়ের মতো। অর্থনৈতিক সমস্যার জন্য মালিক পক্ষ 31শে ডিসেম্বর 2021 পর্যন্ত ভাড়াটিয়াকে উচ্ছেদ করতে পারবেন না। ইতালি সরকার একটি নতুন ঘোষণা দিয়েছে যে ব্যবসায়ী যারা কিনা এখনো বাড়ি ভাড়া দিতে পারে না দোকানের বা অফিসের, 31শে ডিসেম্বর পর্যন্ত তারা যদি বাড়ি ভাড়া নাও দিতে পারে, বাড়ির মালিক অথবা দোকানের মালিক তাদের দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান থেকে বের করতে পারবে না। সরকার যে পদক্ষেপ নিচ্ছে, এই পদক্ষেপে আমরা ব্যবসায়ী যারা আছি সবাই সন্তুষ্ট। ইতালীয় সরকারের নেওয়া পদক্ষেপে রক্ষা পাচ্ছে হাজার হাজার বাংলাদেশি মালিকানা ব্যবসা প্রতিষ্ঠান। এতে খুশি স্থানীয়দের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিরা।
মাকসুদ রহমান, সময় সংবাদ, ইতালি। এদিকে কানাডার প্রতিটি অঙ্গরাজ্যের রেড জোনভুক্ত শহরগুলোতে ধীরে ধীরে কারফিউ, কড়া নিরাপত্তা ও লকডাউন তুলে নেওয়া হচ্ছে। কিছু কিছু আইন শিথিল করেছে কর্তৃপক্ষ। করোনায় আক্রান্ত ও মৃত্যুর হার দিন দিন কমে আসছে প্রতিটি শহরে। পাশাপাশি ভ্যাকসিন দেয়ায় সাফল্য আসায় জনগণকে উন্মুক্ত চলাচলের অনুমতি দেওয়া হয়েছে, যাতে খুশি সবাই। কানাডা থেকে শরীফ ইকবাল চৌধুরীর তথ্য ও ছবিতে রিপোর্ট। প্রায় 5 মাস রাত্রিকালীন কারফিউতে হাঁপিয়ে উঠেছিলেন কানাডার বিভিন্ন অঙ্গরাজ্যের বাসিন্দারা। বিশেষ করে শিশু কিশোর ও কর্মজীবীরা খুবই সমস্যায় পড়েন। এবার 28শে মে থেকে সান্ধ্য আইন তুলে নেওয়া হয়েছে কুইবেকে। স্বল্প আকারে সমাগমের নির্দেশ থাকলেও অনেক বেশি মানুষ বের হয়েছিলেন। কারফিউ শিথিল থাকায় জনতার ঢল নামে মাঠ, ঘাট, পার্ক সহ সব জায়গায়। কনকনে শীত উপেক্ষা করে সবাই ছুটে বেড়াচ্ছেন। দল বেঁধে খেলাধুলা, নাচ, গান, আড্ডা আর আনন্দ উল্লাসে পার্কগুলো ছিল লোকে লোকারণ্য। প্রবাসী বাংলাদেশিরাও একটুখানি স্বস্তির জন্য জড়ো হন মন্ট্রিয়ালের পার্কে। গত 5 মাস ধরে আমরা সান্ধ্য আইনের মধ্যে দিয়েছিলাম। আমরা সরকারের আইন অনুযায়ী আমরা আইনটাকে সম্মান করেছি এবং সরকার সেই আইনটা শিথিল করেছে। আজকে আমরা সেই উপলক্ষে জেরি পার্কে, মন্ট্রিয়ালের জেরি পার্কে সবাই একত্রিত হয়েছিল। আমরা এসেছিলাম, আমাদের খুব ভালো সময় গেল। আমরা আশা করি আমাদের সামারটা আরও সুন্দর যাবে এবং সরকার তাদের কঠোর আইন থেকে কিছুটা শিথিল করবে এবং জনগণ একটি স্বস্তির নিঃশ্বাস ফেলবে। এবং আমরা সবাই কোভিড ভ্যাকসিন নিয়েছি, সুস্থ আছি। আমরা কতদিন পরে সব যারা হৃদয়ের কাছাকাছি লোকজন একত্রিত হয়েছি, সান্ধ্য আইনও তুলে দেওয়া হয়েছে। এই যে একটা উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসটা আজকের জোয়ার ভাঙা মানে একটা উচ্ছ্বাস। আমরা আজকে দিনটাও খুব সুন্দর ছিল এবং আমরা এখানে গান বাজনা, বারবিকিউ যা যা করেছি এবং একান্ত হৃদ্দিক আপন যারা লোকজন তাদের মিলিতভাবে করেছি। বাংলাদেশিরা নাচ, গানে, খেলাধুলায় উপভোগ করেন সময়টাকে। সময় সংবাদ, কানাডা। ফুটবল, হকি আর হ্যান্ডবলের দেশ সুইডেনে জনপ্রিয় হচ্ছে ক্রিকেট। দেশটির 56টি ক্রিকেট ক্লাবের প্রথম সারিতে রয়েছে বাংলাদেশিদের পরিচালিত ক্রিকেট ক্লাব স্টকহোম টাইগার্স, যে ক্লাবে প্রশিক্ষণ নিয়ে অনেক বাংলাদেশি খেলছেন সুইডেন লিগ ছাড়াও জাতীয় দলেও। সুইডেন থেকে শফিউল আলমের রিপোর্ট। 2010 সালে যাত্রা শুরু করা স্টকহোম টাইগার্স ক্রিকেট ক্লাবের বর্তমান সদস্য সংখ্যা 300-র বেশি, যার শতভাগ সদস্যই বাংলাদেশি। ক্লাবটির অনূর্ধ্ব 15, অনূর্ধ্ব 19 মোট 5টি দল জাতীয় লিগে খেলছে। সুইডেন জাতীয় দলে খেলা ছাড়াও বিদেশে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরতে বিশেষ ভূমিকা রাখছে এই ক্রিকেট ক্লাব। 10 বছর যাবত আমরা খেলতেছি লিগে। তো এই বছর আমাদের অ্যাড করছি আন্ডার-15 আর আন্ডার-19 টিম। আমাদের লিগে আরো 3টা টিম খেলতেছে, যেটা হচ্ছে একটা প্রিমিয়ার লিগে, একটা হচ্ছে সেকেন্ড ডিভিশনে। প্রথম দিকে তো আমাদের বেশি বাঙালি ছিল না, তো আমরা স্বল্প কিছু বাঙালি আর কিছু মিক্স নিয়ে টিমটা চলতো। বাঙাল টাইগার্স রাখা হয়েছে, টাইগার্স ক্লাব ছিল। তো আমরা সবসময় উদ্দেশ্য ছিল যাতে যত বাঙালি আমাদের এখানে আসে, যাতে আমাদের কমিউনিটিটা একসাথে জড়ো হতে পারে। দেখা যায় যে অনেক নতুন স্টুডেন্ট আসে বা নতুন যারা আসে, আমাদের মাধ্যমে তাদের একটা গ্রুপ হয়, যারা পরিচিতি বাড়ে। চাই স্টকহোম টাইগার আগামী 10 বছর পরে আরো এখন যে অবস্থানে আছে এর চেয়ে অনেক ভালো অবস্থানে যাক। বাংলাদেশি মহিলাদের ক্রিকেটে সম্পৃক্ত করতে স্টকহোম টাইগার্সের পক্ষে মহিলা ক্রিকেট দলের প্রস্তুতি চলছে। সুইডেন ক্রিকেট অগ্রযাত্রায় অগ্রভাগে রয়েছেন বাংলাদেশিরা। সুইডেন আগামীতে বিশ্বকাপ খেলবে, এই স্বপ্ন নিয়ে খেলে যাচ্ছেন বাংলাদেশিরাও। শফিউল আলম, সময় সংবাদ, সুইডেন। জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শিরোনামগুলো। ভারতীয় ধরনকে বলা হচ্ছে ডেল্টা ভ্যারিয়েন্ট, ঝুঁকিতে বাংলাদেশ সহ 91 দেশ। সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ব্রিটেনে তৃতীয় ঢেউয়ের শঙ্কা। এবং অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিচ্ছে ভারত। প্রতিবেশী 3 দেশে মুসলিমদের ফেরত পাঠানোর উদ্দেশ্য। মত বিশ্লেষকদের, যে কোনো মূল্যে কর্মসূচি এগোনোর ঘোষণা। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।